নাইট্রোজেন শোষিত হয় না। তাহলে নাইট্রোজেন যদি শোষিত না হয় সেক্ষেত্রে ইউরিয়ায় তো মূলত নাইট্রোজেন থাকে, সেক্ষেত্রে শোষণ হবে না। শোষণ না হলে কি হবে? শোষণ না হলে ইউরিয়া সার কোথায় থাকবে? গাছের গোড়ায়। গাছের গোড়ায় জমবে। যদিও 7 থেকে 10 দিন পরে এই ইউরিয়া সার উদাই হয়ে নাইট্রোজেন গুলো বাতাসের সঙ্গে মিলিয়ে যায়, কিন্তু প্রাথমিকভাবে গাছ শোষণ না করার কারণে এটা গাছের গোড়ায় বা গোড়ার মাটিতে জমে থাকে। যখন এটি গাছের গোড়া বা গাছের মাটিতে জমে থাকে তখন এখান থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং কৃষিপ্রেমী ভাই ও বোনেরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে সকল বাঙালি ভাই ও বোনেরা আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি বাঁধন আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে লেবু বা মাল্টা গাছের ডরম্যান্ট অবস্থায় যত্ন। অর্থাৎ এই লেবু মাল্টা এই গাছগুলোকে আমরা বলি সাইট্রাস জাতীয় গাছ। এই সকল সাইট্রাস জাতীয় গাছের মধ্যে বাতাবি লেবু আছে, আরো এই ধরনের বিভিন্ন যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলো ডরম্যান্ট অবস্থায় আমরা তাদের জন্য কি ধরনের যত্ন নিব, সেটা হচ্ছে ডরমেন্ট অবস্থা বলতে আমরা কি বুঝি। ডরমেন্ট কথাটির অর্থ হচ্ছে, একটি ইংরেজি শব্দ, তার বাংলা অর্থ হচ্ছে সুপ্ত। সুপ্ত অবস্থাটা কখন হয়? যেমন বর্তমান সময়ে এই যে ডিসেম্বর মাস চলছে, এই ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, এই যে সময়টা, এই সময়টা তাপমাত্রা থাকে সর্বনিম্ন। এই সর্বনিম্ন তাপমাত্রার কারণে যেটি হয় সেটি হচ্ছে গাছের যে ফিজিওলজি অর্থাৎ শারীরবৃত্তীয় কাজ কারবার, গাছ যে খাদ্য তৈরি করবে সেই খাদ্যটা গ্রহণ করবে, গ্রহণ করে তার শরীরে বিভিন্ন অঙ্গ বৃদ্ধি হবে, তার শাখা প্রশাখা ফুল ফল হবে, এই যে শারীরিক কাজগুলো এই নিম্ন তাপমাত্রা হওয়ার কারণে এই বছরের বিশেষ করে সময়টাতে তার এই কার্যক্রমগুলো বন্ধ থাকে। সেই সময়টা সে এক প্রকার শীত নিদ্রায় যায়। আমরা জানি যে যেমন সাপ শীত নিদ্রায় যায়, এরকম অনেক প্রাণী শীতকালে ডরম্যান্ট অবস্থা ধারণ করে, অর্থাৎ তার শারীরবৃত্তীয় কাজগুলো বন্ধ করে দেয়। ঠিক একইভাবেও এই সাইট্রাস জাতীয় এই গাছগুলো ডিসেম্বর জানুয়ারি মাসে বিশেষ করে এরকম ডরমেন্ট বা সুপ্ত অবস্থা বিরাজ করে, অর্থাৎ তার শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল কাজগুলো তখন বন্ধ থাকে। এই সময়টাতে আমাদের যে লেবু বাগান আছে, যে মাল্টা বাগান আছে, সেই বাগানের আমরা গাছগুলোর কি ধরনের যত্ন নিব, কি কি কাজ আমাদের করতে হবে, কি কি কাজ করা যাবে না, এই দুটি বিষয় আমরা আজকে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে সেচ। এই যে ডরমেন্ট পিরিয়ড, সুপ্ত অবস্থা, এই অবস্থায় আমরা সেচের কি ব্যবস্থাটি করব, সেটা হলো যে মাটি আর্দ্র বা ভিজা রাখতে হবে। অতিরিক্ত সেচ এড়িয়ে চলতে হবে। অর্থাৎ গভীর সেচ দেওয়া যাবে না। তার পাশাপাশি কোনো কারণে যদি বাগানে পানি জমে থাকে, গাছের গোড়ায় পানি জমে থাকে, সেই পানি বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি মাটি অনেক বেশি শুষ্ক থাকে তাহলে সেই ক্ষেত্রে হালকা সেচ দেওয়ার চেষ্টা করতে হবে, যাতে করে মাটি হালকা ভেজা থাকে। এতটুকু কাজ করতে হবে। সেচের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। আগাছা রাখা যাবে না, আগাছা অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করতে হবে, তা না হলে কিন্তু গাছে রোগ ব্যাধির আক্রমণ দেখা দিবে। এই কাজটি করা খুবই জরুরি। যে কাজটি আপনারা করতে পারেন, মালচিং করতে পারেন। মালচিং অর্থাৎ কি, বিভিন্ন খড় কুটো, কচুরিপানা, এই ধরনের শুকনো জাতীয় গাছের উচ্ছিষ্ট যে অংশগুলো থাকে এইগুলো দিয়ে আপনারা গাছের গোড়া ঢেকে দিতে পারেন, তাহলে আর্দ্রতা ধরে রাখতে সমস্যা মানে সাহায্য করে। বারবার পানি দেওয়ার প্রয়োজন হয় না, মাটি মোটামুটি ভিজে থাকে। এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে। এখন আসি আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটি হচ্ছে গাছের সার দেওয়ার ব্যাপারে। গাছে এই অবস্থায়
কোন কোন সার দেওয়া যাবে এবং কোন কোন সার দেওয়া যাবে না এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। যেমন ধরি, এই অবস্থায় ইউরিয়া সার দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। দ্বিতীয়ত, ড্যাপ বা টিএসপি এটাও দেওয়া যাবে না। এই তিন প্রকার সার কোনোভাবে এই সময় প্রয়োগ করা যাবে। প্রয়োগ করলে কি সমস্যা হবে? যদি এই ইউরিয়া সার আপনারা প্রয়োগ করেন, তাহলে ইউরিয়ার ক্ষেত্রে কি সমস্যা হবে? এটি শোষণ হবে না। কারণ কি? কারণ ডরমেন্ট পিরিয়ডের একটি বড় বিষয় হলো যে নাইট্রোজেন শোষিত হয় না। তাহলে নাইট্রোজেন যদি শোষিত না হয়, সেক্ষেত্রে ইউরিয়ায় তো মূলত নাইট্রোজেন থাকে, সেক্ষেত্রে শোষণ হবে না। শোষণ না হলে কি হবে? শোষণ না হলে ইউরিয়া সার কোথায় থাকবে? গাছের গোড়ায়। গাছের গোড়ায় জমবে। যদিও 7 থেকে 10 দিন পরে এই ইউরিয়া সার উদাই হয়ে নাইট্রোজেন গুলো বাতাসের সঙ্গে মিলিয়ে যায়, কিন্তু প্রাথমিকভাবে গাছ শোষণ না করার কারণে এটা গাছের গোড়ায় বা গোড়ার মাটিতে জমে থাকে। যখন এটি গাছের গোড়া বা গাছের মাটিতে জমে থাকে, তখন এখান থেকে বিভিন্ন রোগ সৃষ্টি হয়, বিশেষ করে বিভিন্ন প্রকার পচা রোগ। এই পচা রোগগুলোর কারণে পরে গাছ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং পচা রোগের কারণে পরবর্তীতে ফাঙ্গাস থেকে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে, এবং রোগ বলতে পোকামাকড় দ্বারা আক্রান্ত হতে পারে। অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে রোগ ব্যাধির কারণে, যেই কারণে ইউরিয়াটা দেওয়া যাবে না। ড্যাপ বা টিএসপি এটা কেন দেওয়া যাবে না? কারণ এই ড্যাপে আমরা জানি 18% নাইট্রোজেন আছে। অর্থাৎ ঠিক একইভাবে এরকম এই নাইট্রোজেনটা শোষিত না হয়ে গাছের বা মাটির থেকে এই ধরনের রোগ সৃষ্টি করবে। আর যে ফসফেটটা থাকে টিএসপিতে এবং ড্যাপে, যে ফসফেটটা থাকে, এই ফসফেটের কি সমস্যা হয়? ফসফেটের প্রবলেমটা হচ্ছে এটি যে অবস্থায় থাকে এই সময়টা মাটি সাধারণত শুষ্ক থাকে। এই শুষ্ক মাটিতে এটি ভাঙে না, অতিরিক্ত ভাবে এটি জমা থাকে, এবং এই ফসফেটটা জমা থেকে কি সমস্যা সৃষ্টি করে? এই সময়টায় যদি আপনি কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট দেন, যেগুলোর প্রয়োজন হতে পারে, মাইক্রো নিউট্রিয়েন্ট বলতে যেমন জিঙ্ক, কপার, ম্যাগনেসিয়াম, বোরন, এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট যদি আপনারা দেন মাটিতে, তাহলে সেগুলো লক হয়ে, অর্থাৎ এই ফসফেটের কারণে এই ধরনের মাইক্রো নিউট্রিয়েন্ট গুলো গাছের কাছে আর অ্যাভেলেবল হয় না। এই ফসফেট এগুলোকে লক করে ফেলে, অর্থাৎ এখান থেকে যেই আয়ন তৈরি হয়, মাটিতে থেকে দীর্ঘদিন পর একটা আয়ন তৈরি হবে, এখান থেকে হবে, এইগুলো বিক্রিয়া করে লক করে ফেলে। তখন এই যে নিউট্রিয়েন্ট গুলো এই সময় দেওয়ার প্রয়োজন হয়, তখন এইগুলো আর গাছের জন্য অ্যাভেলেবল হয়। যেই কারণে এই দুটি বিষয় খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে, যে এই ডরমেন্ট অবস্থায় কোনোভাবেই ইউরিয়া সার এবং ড্যাপ বা টিএসপি সার, এই দুটো সার ভুলেও দেওয়া যাবে না। এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। আর কি দেওয়া যাবে না এই সময়? খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু দেওয়া যাবে না। কেন গুরুত্বপূর্ণ বলছি? কারণ আমাকে অনেক কৃষক ভাইরা ফোন করেছেন, অনেক শৌখিন ছাদে যারা চাষ করেন, বা অনেক শিক্ষিত কৃষক ভাইরা যারা অনেক উচ্চশিক্ষিত হয়ে কৃষিকাজকে ভালোবাসেন, অনেকেই ফোন করেছেন। ওনারা অনেকেই জানতে চেয়েছেন যে এই ডরমেন্ট অবস্থায় আমরা কি ধরনের পিজিআর ব্যবহার করি। পিজিআর এখন দেখছি যে বিভিন্ন ইউটিউবের কল্যাণের কারণে খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কৃষক ভাইরা মনে করছে, এটা না জানার কারণে এটি হচ্ছে। পিজিআর কে আপনারা যেভাবে এতটা গুরুত্ব দিচ্ছেন, গুরুত্বপূর্ণ না আমি কথা বলবো না, তবে অবশ্যই ওই অন্যান্য অনেক কিছুর পরে পিজিআর, এত অগ্রাধিকার একে দেওয়ার কোনো কারণ নেই। এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো খাদ্য ব্যবস্থাপনা, অর্থাৎ সার ম্যানেজমেন্ট। এই জিনিসটার গুরুত্ব বেশি, এটা পরের বিষয়। এখন ডরমেন্ট পিরিয়ডে যেটা হবে, এ সময়টাই একদম নো পিজিআর, অর্থাৎ কোনোভাবেই কোনো প্রকার পিজিআর স্প্রে করা যাবে না, একদম না। না মানে না। কেন? কারণ হচ্ছে এই সময় যদি আপনারা পিজিআর স্প্রে করেন, পিজিআর এর কাজটা কি? পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর, বাংলায় আসলে
উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রক। অর্থাৎ পিজিআর এর কাজটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি যে পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলো এক প্রকার নিয়ন্ত্রকের কাজ করে। কিভাবে কাজ করে? কারণ হচ্ছে উদ্ভিদের যে বিভিন্ন পর্যায় থাকে, অর্থাৎ তার অঙ্গজ বৃদ্ধি, যেমন অঙ্গজ বৃদ্ধির মধ্যে শাখা প্রশাখা পড়ে, তার পাশাপাশি ফুল ফল, শিকড়, এই যে বিভিন্ন স্টেজে, প্রথম স্টেজে গাছের শিকড় বৃদ্ধি পাওয়া, গাছের লম্বা হবে তার যে মূল কাণ্ড সেটি বৃদ্ধি পাওয়া, পরবর্তী সেখান থেকে শাখা প্রশাখা হওয়া, পাতা হওয়া, সেখান থেকে ফুল ফল আসা, এই যে কাজগুলো, যে বিভিন্ন পর্যায়গুলো, এই স্টেজগুলোতে প্রয়োজন হতে পারে পিজিআর এর। কারণ কি, এই স্টেজগুলো সম্পন্ন করার জন্য দুইটা জিনিস খুবই কাজ করে: হরমোন এবং এনজাইম। বিভিন্ন স্টেজে বিভিন্ন প্রকার হরমোনের কাজ বেশি, এজন্য এই স্টেজগুলোতে স্টেজ হিসাব করে কোনো কোনো হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়, কোনো কোনো হরমোনের পরিমাণ কমে যায়। এনজাইমের ক্ষেত্রে সেটি হয়। এই পিজিআর এর কাজটা হলো এই স্টেজগুলোতে এই হরমোনাল ব্যালেন্সটাকে সঠিকভাবে কাজ করানো। অর্থাৎ এর কাজ হলো কি, মূলত হরমোনাল ব্যালেন্স ঠিক করা। এখন বিষয় হচ্ছে যে ডরমেন্ট অবস্থায় গাছের তো কোনো ক্রিয়াই থাকে না, তার কোনো ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস নেই। যেহেতু তার কোনো শারীরবৃত্তিক ক্রিয়া নেই, সেহেতু যদি আপনি এ সময় পিজিআরটা দেন, তাহলে তখন কি হবে? এই হরমোন ব্যালেন্সটা না হয়ে হরমোন ইমব্যালেন্স হয়ে যাবে। বুঝছেন তাহলে অবস্থা? এই যদি হরমোনাল ইমব্যালেন্স হয়, তখন কি হবে? তখন পরবর্তী সময়ে গাছে আপনি সঠিক সময়ে ফুল পাবেন না, সঠিক সময়ে ফল পাবেন না, ফুলের কোয়ালিটি ভালো হবে না, ফলের কোয়ালিটি ভালো হবে না, ফুল ঝরে যাবে, ফল ঝরে যাবে। অর্থাৎ যে ফসল, যে ফলটা পাওয়ার উদ্দেশ্যে আমরা গাছগুলো লাগিয়েছি, সেটি আমাদের ব্যাহত হবে, আমরা কিন্তু ক্ষতির শিকার হব। যেই কারণে কোনোভাবেই আপনারা এ সময় পিজিআর ব্যবহার করবেন না। এতক্ষণ তো শুধু নানা বললাম যে কোন কোন জিনিস ব্যবহার করবেন না, কোন সার ব্যবহার করা যাবে না, পিজিআর ব্যবহার করা যাবে না, এই বিষয়গুলো। তাহলে আপনারা কি করবেন বা কি ব্যবহার করবেন? এই প্রশ্নটা অবশ্যই এখন আসবে। সেই ক্ষেত্রে আমরা কিছু সার ব্যবহার করতে পারি, বা এটা করতে হবে, করলে উপকার হবে। সেটা হচ্ছে কি, পটাশ, বা আমরা এমওপি বলি সংক্ষেপে, একদম সীমিত পরিমাণে। অর্থাৎ আমরা গাছ প্রতি সাধারণ সময়ে যে পরিমাণ পটাশটা আমরা দিয়ে থাকি, সেটা 1/3 পরিমাণ, এরকম একটি পরিমাণে পটাশ ব্যবহার করতে হবে। তার পাশাপাশি সীমিত পরিমাণ বোরন, জিঙ্ক, এই দুটা জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ এই তিনটা সার, একটা হচ্ছে পটাশ, দ্বিতীয় বোরন, তৃতীয় জিঙ্ক। এই তিনটা সার সীমিত পরিমাণে মাটিতে প্রয়োগ করে দিবেন আপনারা। এতটুকু আপনারা করতে পারেন। এগুলো প্রয়োগ করলে এগুলো কাজে লাগবে। পরবর্তীতে যখন আপনার কাছে ফুল আসা শুরু হবে, তখন এই সারগুলোর অ্যাক্টিভিটিস এর কারণে এই ফুলের কোয়ালিটি এবং পরবর্তী ফলের কোয়ালিটি কিন্তু ভালো হবে। আর যখনই ডরমেন্স, অর্থাৎ ডরমেন্সিটা কেটে যাবে, ডরমেন্ট পিরিয়ডটা কেটে যাবে, অর্থাৎ জানুয়ারির শেষ, ফেব্রুয়ারি শুরু, এই সময়টাতে এসে মোটামুটি ডরমেন্সি পিরিয়ডটা কাটতে শুরু করে, গাছ আস্তে আস্তে জেগে ওঠা শুরু হয়। সেই সময়টাতে আবার নতুন করে আপনারা এনপিকে বেজাল ডোজ আমরা যেটা বলি, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, তিনটা সারই, ইউরিয়া, টিএসপি এবং এমওপি, এই তিনটা সারির যে বেজাল, মানে মূল নিয়মটা যেভাবে দেওয়ার নিয়ম প্রতিটা গাছে, সেই নিয়ম অনুযায়ী তখন আপনারা এই সারগুলো দিয়ে দিবেন। তাহলে পরবর্তী সময়ে আহ, অবশ্যই ভালো ফলন পাবেন, ফুল এবং ফল দুটোই ভালো ফলন পাবেন। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে কি, যে প্রুনিং এর একটা বিষয় আছে এই ডরমেন্সি পিরিয়ডে, অর্থাৎ এই যে ডিসেম্বর জানুয়ারি মাস,
এই ২টি মাসে আপনারা প্রুনিং এর বিষয়টা কি করবেন? অর্থাৎ গাছের ডালপালা ছাঁটার যে বিষয়টি থাকে, রোগাক্রান্ত ডাল আর অতিরিক্ত পেঁচালো প্রশাখা অর্থাৎ জট বেঁধে যদি প্রশাখাগুলো পেঁচিয়ে যায় একটা আরেকটার সঙ্গে, এই ২ টা অংশ এটা আপনারা ছেঁটে ফেলতে পারেন। যেই ডালে দেখবেন যে পাতাগুলোই পোকের আক্রমণ বেশি হয়েছে বা বিভিন্ন প্রকার ছত্রাকের আক্রমণ অতিরিক্ত পরিমাণে হয়ে গেছে, সেটি আপনারা ছেড়ে দিতে পারেন। গাছ থেকে যখন আপনারা ছেঁটে দিবেন, ধরে নিন এই একটি ডালের এখান থেকে কেটে ফেলা হয়েছে। এই অংশটা, এক্সট্রা অংশটা আমরা রোগ ব্যাধি থাকার কারণে এই যে পাতাসহ ডালসহ এইটুকু আমরা এই যে বিচ্ছিন্ন করে দিলাম এই অংশটা, কেটে ফেলে দিলাম। সেই ক্ষেত্রে এই যে এই ডালটা থেকে গেল, এর যে মাথার এই অংশটা, এই অংশটাতে বোরদো মিক্সচার, এই বোরদো মিক্সচার হচ্ছে এক প্রকার ছত্রাকনাশক অথবা যেকোনো ছত্রাকনাশক। সেটা কপার অক্সিক্লোরাইড হতে পারে বা অন্য যেকোনো ছত্রাকনাশক পাউডার ফর্মে থাকে সাধারণত, সেটা একটু পেস্টের মতো করে এইগুলো পেস্ট করতে হবে। হালকা ২-১ ফোঁটা পানি দিয়ে পেস্টের মতো করে গুলিয়ে এই যে জায়গা থেকে কেটে ফেলা হলো, এই জায়গাটায় আঙ্গুল দিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে করে এখানে আর পুনরায় রোগের কোনো আক্রমণ না আসে। এটা খেয়াল রাখতে হবে। আর সাধারণত এই অবস্থায় কিছু ছোট পোকা যেমন মিলিবাগ জাতীয় পোকার আক্রমণ হতে পারে। সেই কারণে ওই আক্রমণটাকে দূর করার জন্য আপনারা সাধারণত ইমিডাক্লোপ্রিড গ্রুপের বা থায়ামোথোক্সাম অথবা ইমামেকটিন, বেনজয়েড প্লাস থায়ামেথোক্সাম এরকম আমি ৩ প্রকার বললাম। এ ধরনের আরো অনেক কীটনাশক রয়েছে। ভালো কোম্পানির যেকোনো একটি এ ধরনের কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন। সেই ক্ষেত্রে গাছে পোকামাকড় এবং রোগব্যাধির আক্রমণ আর হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রিয় বন্ধুরা, আমি মনে হয় আপনাদেরকে চেষ্টা করেছি যথেষ্টভাবে বুঝিয়ে বলার জন্য। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো বিষয় আপনাদের বুঝতে বাকি থাকে বা আরো যদি কোনো কিছু জানতে ইচ্ছা হয়, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিব। পাশাপাশি অন্য যেকোনো কৃষি বিষয়ক প্রশ্ন থাকলে সেটা আপনারা করতে পারেন। আমি সে বিষয়েও রিপ্লাই দিব। যদি অন্য কোনো বিষয়ের উপর নতুন করে ভিডিও চান, সেটিও আপনারা জানাবেন। আমি পরবর্তীতে সে বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন এবং নিয়মিত এই ধরনের কৃষি শিক্ষামূলক ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ডান পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে পরবর্তী সময়ে আমি যে ভিডিওগুলো নিয়ে আসবো, নোটিফিকেশনটা আপনারা পাবেন এবং সেই ভিডিওগুলো দেখে এরকম কৃষিভিত্তিক বিষয়গুলো আপনারা জানতে পারবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।